আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, আমার এই গণভোটের আলোকে সংবিধান সংস্কার করলে বাংলাদেশ রাষ্ট্রটার কোনো ক্ষতি হবে না, বহির্বিশ্বের সাথে আমার সম্পর্কের কোনো ক্ষতি হবে না, দেশের সাধারণ জনগণের কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে শুধুই রাজনীতিবিদদের। সেটা কি? একই ব্যক্তি একই সময়ে প্রধানমন্ত্রী, সংসদীয় নেতা এবং দলীয় প্রধান থাকতে পারবেন না। এই মোতাবেক এই গণভোটের আলোকে যদি হয়, জনগণের ক্ষতি কি এখানে? এনসিপি বিজয় লাভ করছে, তার ভিতরে যদি এই খলিল রহমানের মন্ত্রী বানানো হইতো তাহলে বলতো যে লেভেল এরাই কারসাজি করছে ক্ষমতায় বসে। ভালো নির্বাচন দিয়ে সরে যাব এই মানসিকতা সরকারের ছিল না। এই মন্ত্রী পরিষদের ভিতরে কি ব্যালেন্স করার ব্যাপার ছিল কিনা? নির্বাচনটা আসলে সুষ্ঠু করে দিচ্ছে সেনাবাহিনী। কার্যক্রম নিষিদ্ধ, এটাকে উইথড্র করেন, যারা অপরাধী তাদের বিচার হোক। যা কাণ্ড হয়েছে গত 18 মাসে এই মপতন্ত্র, স্বৈরাচারের দোসরকে দমনের নামে, হ্যাঁ, আপনি তেলাপোকা মারেন, আপনি প্রজাপতি মারতেছেন কেন? অন্তর্বর্তী সরকার, যে অন্তর্বর্তী সরকারের আসলে প্রধান কাজই ছিল যে লেভেল প্লেইং ফিল্ড সেটি তৈরি করবে, কিন্তু সেই সরকারের একজন উপদেষ্টা এই যে বিজয়ীদের যে সারি, সেই সারিতে এসে যোগ দিলেন। আসলে এই যে যোগ দেওয়া, এটিতে আপনার কি মনে হয় নির্বাচনের যে নিরপেক্ষতা সেটি কি নৈতিকভাবে বা যেই প্রশ্নবিদ্ধ হবার কথা ছিল না অন্তর্বর্তী সরকারের, নৈতিকভাবে সেখানের জায়গায় প্রশ্নবিদ্ধ হচ্ছে কিনা, কি মনে হয় আপনার? ধন্যবাদ আপনাকে আর আমার সহ-আলোচক কামাল ভাই। অনেকগুলা বিষয় উনি টানছেন এবং সবগুলাই গুরুত্বপূর্ণ। আর জিও পলিটিক্স বলতে উনি যেটা শেষের দিকে আনলেন, এগুলোকে তো আপনি বাদ দিতে পারবেন না। তো আমি এখন ওই লোকাল থাকি, ইয়েতে নাই গেলাম, ওখানে যাই পরে জিও পলিটিক্স। আপনি সিম্পল যদি আসেন, আমেরিকার নাগরিকত্ব আছে খলিলুর রহমান সাহেবের, আছে কি নাই আমার কথা না, এটা একটা ব্যাপক আন্দোলন হয়েছে। আমরাই কথা বলছি, আমি বলি বা কামাল ভাই বলবো, XYZ আমরাই বলছি যে যার যৌথ নাগরিকত্ব, একাধিক নাগরিকত্ব যার আছে, সেই একজন বিদেশিকে আইনে আমরা কাজ করাচ্ছি এবং এটা খুবই দুঃখজনক এবং আমরা অপোজ করেছি। তাকে কিন্তু সরকার একটা বিশাল দায়িত্ব দিয়েছিল, সেটা কি? ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, মানে অল সিক্রেসি ওয়েন্ট টু হিম ইন দ্য নেম অফ হিজ পজিশন, তাই না? তো এই যে অবস্থাটা, তাহলে আপনার ডুয়েল পাসপোর্ট, দ্বৈত নাগরিকত্বের ব্যক্তিকে অ্যালাউ করছেন। এবং তখন আমরা দেখছি খলিল রহমান সাহেবের বিরুদ্ধে ব্যাপক প্রতিক্রিয়া ছিল ঢাকা বিএনপি ঢাকা। কিন্তু আবার যখন দেখলাম ইউনূস সাহেব লন্ডন গেলেন, তখন বিএনপির লন্ডনে সে কিন্তু বেশ আধিপত্য ছিল ওখানে এবং তাকে খুব গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করা হয়েছিল। তারেক রহমান সাহেবও তাকে অ্যাকসেপ্ট করছিলেন, খলিল রহমান সাহেব অ্যাকসেপ্ট করছিলেন। তখনকার কথা বলছি, বিএনপি ঢাকা, বিএনপি লন্ডন, এগুলো আমরা টকশোতেও কথা বলেছি। তাহলে এখন এই যৌথ নাগরিকত্ব, প্রথম আসি যৌথ নাগরিকত্বের ব্যক্তিকে অ্যালাউ করলো কেন? আমি এটা খুব সহজে কার্টেল করে দিব, কারণ বিএনপির ভিতরে অনেকে যৌথ নাগরিকত্ব নিয়ে নির্বাচনে কন্টেস্ট করছেন এবং তারা মেম্বার অফ পার্লামেন্ট হয়েছেন। আমি সেদিক থেকে কার্টেল করলাম যে এতে কিছু আসা যায় না, যদি কেউ ট্রাস্টেড থাকে, নিশ্চয়ই তারা ট্রাস্টেড। আমি সেকেন্ড যে ফেজতে আসবো সেটা হইল এই, আজকে যে লেভেল প্লেইং ফিল্ডের কথা আপনি বললেন, যে সবসময় কথা ছিল যে এনসিপির ছেলে পেলেকে কোঅপারেট করে এই দুইজন উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ। আপনি কল্পনা করেন বিষয়টা তো রিভার্স হইতো, বিষয়টা যদি উল্টা হইতো তাইলে কি হইতো? উল্টা বলতে এই, কল্পনা করেন এনসিপি বিজয় লাভ করছে, এনসিপি সরকার গঠন করছে এবং সেখানে যদি আসিফ মাহমুদ তাকে মন্ত্রী বানানো হইতো, কিংবা খলিল রহমান সাহেব যদি মন্ত্রী বানানো হইতো, তারা ক্ষমতায় যাইতো, তাহলে ফলোয়িং ডে থেকে আন্দোলন শুরু হয়ে যাইতো। যে কেন এমনটা মনে হচ্ছে? আন্দোলন হইতে এই জন্য যে তারা তো উপদেষ্টা ছিল, এনসিপি বিজয় লাভ করছে, তার ভিতরে যদি খলিল রহমানের মন্ত্রী বানানো হইতো এবং আসিফ মাহমুদ, মাহফুজুল আলম, তাহলে বলতো যে লেভেল এরাই কারসাজি করছে ক্ষমতায় বসে নির্বাচনটা। কিন্তু আজকে খলিল সাহেব যে আসছে, সেই প্রশ্নটা কিন্তু ম্লান হয়ে যাচ্ছে। এখন তো সেই প্রশ্নটা আসতেছে না যে লেভেল প্লেইং ফিল্ড উনি করেন নাই, উনি কারচুপি করছেন, উনি কোঅপারেট করছেন। সেই প্রশ্ন আপনার সামনে তুলে ধরলাম। আমি সেটাই তো বললাম, এখন এই প্রশ্ন তাকে করা হয়েছিল যে ইঞ্জিনিয়ারিং নিয়ে আপনি কি বলেন। সে বললো ইঞ্জিনিয়ারিং বিষয়ে তো কিছু এমন কোনো ঘটনা ঘটে নাই, যদি তেমন হয় তাহলে ভোট আবার গণনা করা হোক। এই খেয়াল করছেন? বলছে দরকার হলে ভোট আবার গণুক। এখন এই যে উনি বললেন ভোট আবার গণুক, এই সরকারের ভিতরে থেকে নির্বাচন হওয়ার পর যেভাবেই বলেন আবার গণুক কথাটা উত্থাপন কিন্তু হইল।
মানে আবার গণার প্রশ্ন নাই তো, ইঞ্জিনিয়ারিং প্রশ্ন নাই, ভোট শুদ্ধ হয়েছে, আপনি এখানে থাকবেন। কিন্তু আজকে যেটা আমি বললাম যে এই খলিল রহমান সাহেবরে বিএনপি যে শেল্টারটা দিছে তাতে বিএনপির গুডউইল হয়েছে কিনা আমি জানি না, কিন্তু যাকে নিয়ে আপনাদের এত চিৎকার এত আমরাও করছি, তাকে আমরা মন্ত্রী পরিষদে কেন দেখছি? যোগ্য হিসেবে যদি নিয়ে থাকেন তাতেও কোশ্চেন মার্ক আসে যে বিএনপিতে কি তার চেয়ে ভালো যোগ্য লোক নাই ফরেন মিনিস্টার হওয়ার? এই সমস্ত প্রশ্নগুলো তো ডেফিনেটলি আসবে। এখন সবশেষে যেটা আমি বলবো, এতে আমার কাছে আজকে যেটা মনে হচ্ছে যে একটা প্রশ্ন দেখা দিবে, যে আমার কাছে যেটা মনে, উনি কিন্তু জিও পলিটিক্সের কথাটা বলছেন, তা আমার কাছে এখন মনে হয় যে এই মন্ত্রী পরিষদের ভিতরে কি ব্যালেন্স করার ব্যাপার ছিল কি না, যে আমেরিকা যাতে অ্যানয়েড না হয় এইরকম চিন্তাভাবনা করা হয়েছিল কি না। এখানে যে শুধু খলিল রহমান তা না, হয়তো আরও 2-4 জন আপনি পাবেন, হয়তো তারা প্রো ইন্ডিয়া প্রো আমেরিকান এই টাইপের যদি থেকে থাকেন, তাহলে এই মন্ত্রী পরিষদটায় ব্যালেন্স করা হইল কিনা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যদি এরকম ব্যালেন্স করার ব্যাপার থাকে, তাহলে এই মন্ত্রী পরিষদ স্থায়িত্ব নিয়ে কিন্তু প্রবলেম দেখা দেবে বলে আমার কাছে মনে হয়। মানে এই মন্ত্রী পরিষদ এটা নিয়ে যদি ইন্টারনাল কোনো এরকম ব্যাপার তৈরি হয় যে এখানে ওই যে ভাই বলল যে আমেরিকাপন্থী সে খলিল রহমান, তাকে ঢুকানো হয়েছে, বা তার ডুয়েল সিটিজেনশিপ প্লাস উপদেষ্টা মন, এই সব কিছু মিলে এলে আমার কাছে মনে হয় যে এই মন্ত্রী পরিষদের স্থায়িত্বটা নিয়ে একটা পরিস্থিতি হতেও পারে ঘোলাটে। কারণ এমন অনেক হেভিওয়েট ব্যক্তিদেরকে মন্ত্রী বানানো হয়নি। অনেকেই তো এবার প্রথম মন্ত্রী হয়েছে, অনেকে এবার প্রথম মন্ত্রী হয়েছে। যারা প্রথম মন্ত্রী হয়েছে, যারা অনেকেরই আমরা ব্যক্তিগতভাবে চিনি, আমি চিনি, আমার চেয়ে বেশি কামাল ভাই চিনবে, যেমন ফখরুল ইসলাম আলমগীর সাহেব, উনি একজন অত্যন্ত পোর খাওয়া রাজনীতিবিদ, পুরনো বিজ্ঞ রাজনীতিবিদ, ভালো চয়েস। আপনি জহিরুদ্দিন স্বপনরে আনেন, সে লেফট ওরিয়েন্টেড বাট নলেজেবল, কোয়ালিফাইড। তারপরে আমি যাদেরকে ব্যক্তিগতভাবে চিনি আজকে ধরেন জোনায়েদ সাকি বলেন, শ্যামা ওবায়েদ, তারপরে নুরুল হক নূর, এই যে নতুন মুখগুলো, অর্থাৎ নবীন প্রবীণ মধ্যবয়সীর যে কম্বিনেশনটা, এটা আমি আপাত দৃষ্টিতে আমি ভালো দেখছি। 1, 2, তারপরে ধরেন এই নুরুল হক নূর বলেন, জোনায়েদ সাকি বলেন, এদের মতো ছেলে পেলেরা তারা ঢুকাইলে কি হলো, ওই যে একটা তারেক রহমান সাহেব বলছিলেন যে আমরা একটা গভর্নমেন্ট সবাইকে নিয়ে বানাইতে চাই, এটা যদি তার বহিঃপ্রকাশ হয় সেদিক থেকে ওইটা ভালো। কিন্তু টোটাল মন্ত্রী পরিষদ যেমন হেভিওয়েট কিছু বাদ দিচ্ছেন আপাতত, আমি জানি না ভবিষ্যতে কি হবে। তো সব কিছু মিলে যদি আমি দেখি অ্যাট এ গ্ল্যান্স এখন কিছু কমেন্ট করার মতো অবস্থা হয় নাই। সালাউদ্দিন সাহেব, যেমন পার্সোনালি সালাউদ্দিন সাহেবরে আমি চিনি না ব্যক্তিগতভাবে, বাট তার যে মুভমেন্ট আমি দেখছি তাতে সে একজন লয়ের ছাত্র এবং সে বিসিএস ক্যাডার ছিল, প্লাস সে ইয়েতে ছিলেন কি প্রতিমন্ত্রী মর্যাদায় ছিল, প্লাস বেগম খালেদা জিয়া খুব ক্লোজ ইন টাচ ছিল দীর্ঘদিন। সব কিছু মিলাইলে আপনি এই মুহূর্তে কমেন্ট করার মতো কিছু নাই যে তাদের পারফরমেন্স কী হবে। এতে মিনিমাম একেবারে এই কথা আছে না, ফার্স্ট 100 days or 180 days লাইক দ্যাট, 6 months, এইগুলা এই পর্যন্ত ওয়েট করতে হবে অ্যাটলিস্ট মন্তব্য করে। এখনই যদি মন্তব্য করে দিই অমুকে ভালো হবে না, তমুকে ভালো, আমি তো ভবিষ্যৎ দ্রষ্টা না। সুতরাং আপনার কাছে আবারও আসবো আমি, ধন্যবাদ আপনাকে। এক সময় যখন উপদেষ্টা পরিষদ ছিল বা অন্তর্বর্তী সরকার ছিল, তখন উপদেষ্টা হিসেবে ছিলেন খলিলুর রহমান, এবং তাকে নিয়ে সেই সময় বিএনপি বেশ আপত্তি জানিয়েছিল এবং তার পদত্যাগের জোর দাবিও তোলা হয়েছিল। সেই জায়গা থেকে এখন এসে বিএনপি সরকারের যে পররাষ্ট্র মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়ে তাকে দেওয়া হলো বা পররাষ্ট্রমন্ত্রী তাকে বানানো হলো, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, আপনি নিজেই বললেন, আপনার কথা থেকে একটা জিনিস বেরিয়ে আসলো যে আওয়ার পলিটিশিয়ানস আর সাফারিং ফ্রম ডিমেনশিয়া, তারা স্মৃতিভ্রষ্ট, তারা অতীত মনে রাখতে পারে না, দে আর দ্য পেশেন্ট অফ ডিমেনশিয়া। আপনি যেটা বললেন, যখন উনি নিরাপত্তা উপদেষ্টা হয়েছিলেন তখন কি না বলা হয়েছে, এবং তার পদত্যাগও দাবি করা হয়েছে না, কিন্তু এখন তাকে আপনার পররাষ্ট্রমন্ত্রিত্বের দায়িত্ব দেওয়া হলো। এটা কি কারণে? ইট only dictate বা কি বলে যে ইন্ডিকেটস দি পভার্টি অফ স্কিল অফ বিএনপি, মানে বিএনপির যে দক্ষতা, সেই দক্ষতার দারিদ্র্যকে কেটে প্রমাণ করে কিনা। হ্যাঁ, যে পররাষ্ট্রনীতিতে দক্ষ লোক নেই, সুতরাং একটা টেকনোক্রেট আনা হলো, এইটা প্রমাণ করে কিনা, নাকি এটা কোনো এজেন্ডা বাস্তবায়ন হচ্ছে, এই দুইটার একটা হবে। আইদার ইট ইন্ডিকেটস দ্য পভার্টি অফ স্কিল অফ বিএনপি অর ইট ইজ অ্যান এজেন্ডা, এর বাইরে আর কিছু নাই। দেখেন, এই যে স্মৃতিভ্রষ্ট না, মানে অতীত মনে রাখতে পারে না,
দেখেন গতকালকে আমি সালাউদ্দিন সাহেবকে দেখলাম আওয়ামী লীগকে নানা রকম সমালোচনা করতেছে, কটূক্তি করতেছে। দুদিন পরে এটা ভুলে যাবে, বিকজ হি ইজ এ পেশেন্ট অফ ডিমেনশিয়া। দুদিন পর যখন জামাতের উৎপাত শুরু হবে তখন আওয়ামী লীগকে বলবে গালে মে লাগ যাও, আসো গলায় গলায় মিলি, হ্যাঁ, ভুলে যাবে তখন। তো এই যে মানে সকাল বিকাল করি, গতকাল কি বলছি মনে থাকে না, হ্যাঁ, এবং কনসিস্টেন্সি নাই, একটার সাথে আরেকটার কোনো মিল নাই, হ্যাঁ, খুব দুঃখজনক আর কি। দেখেন টেকনোক্র্যাট না, টেকনোক্র্যাট হিসাবে তাকে মন্ত্রী করা হয়েছে। এখন টেকনোক্র্যাট কি? টেকনোক্র্যাট হচ্ছে যে একজন বিখ্যাত টেকনোক্র্যাট বলছিলেন যে আই অ্যাম এ টেকনোক্র্যাট অ্যান্ড আই রিজেক্ট অল ইডিওলজিক্যাল লেভেলস। আমি একজন টেকনোক্র্যাট এবং আমি সব আদর্শগত যে তকমা আমার আছে, স্টিকার আছে, এগুলিকে আমি রিজেক্ট করতেছি, এগুলিকে আমি নাকচ করে দিচ্ছি। অর্থাৎ একজন টেকনোক্রেটের কাছে ইডিওলজি বলতে কিছু নাই, আদর্শ বলতে কিছু নাই, সে স্কিল নির্ভর, সে দক্ষতা নির্ভর, ঠিক আছে, তার কোনো আদর্শ নাই। এবং একজন টেকনোক্র্যাট কিন্তু ন্যাচারালি হি বিকামস এ ফ্রেন্ড অফ ডিকটেটর। সে মানে ডিকটেটরের ডিকটেটরের একজন ন্যাচারাল ফ্রেন্ড হয়ে যায়, বিকজ তার তো কোনো ইডিওলজি নাই, ঠিক আছে। এবং টেকনোক্র্যাটটা কী করে জানেন, তারা শুধুমাত্র এক্সপার্টিসকে একমাত্র কোয়ালিটি মনে করে মানুষের, যে তার দক্ষতা আছে কিনা। এর বাইরে যে একটা আদর্শ থাকতে পারে, একটা মোরালিটি থাকতে পারে, মানুষের যে এক ধরনের কি বলে যে সুকুমার বৃত্তি থাকতে পারে, এক ধরনের শিল্প সাহিত্য ইত্যাদি থাকতে পারে, এগুলি না। ই জাস্ট মানে কনসেন্ট্রেটস অন হিজ স্কিল, তার দক্ষতা, এক্সপার্টিস, এইটাই তার জীবন সর্বস্ব জীবন। আপনাকে ধন্যবাদ। আমি আবারও জনাব রাজ্জাকের কাছে যেতে চাই। 35 বছর পর দেশ আসলে একজন পুরুষ প্রধানমন্ত্রী পেয়েছেন এবং একজন বিরোধী দলীয় নেতা পেয়েছেন বলা যায়, এবং তারা দুইজনই সংসদে প্রথমবার এসেছেন। এই যে অনেকে প্রথমবারের মতো মন্ত্রী পরিষদে এসেছেন, অনেকে মন্ত্রণালয়ের দায়িত্বে আসলেন, আপনার কাছে কি মনে হয় সব মিলিয়ে কেমন হলো এই মন্ত্রী পরিষদের গঠন, বা যারা নতুন আসছেন তাদের দায়িত্বের যে প্রভাবটা আসলে তারা কিভাবে বিস্তার করবেন জনগণের ওপর, সুষ্ঠু হবে কিনা, কি মনে করছেন? না, সেটা তো আমি আগের পর্বে বলেছি যে এই মুহূর্তে দিস ইজ নট দ্য টাইম ফর কমেন্ট। মন্ত্রী পরিষদ নিয়ে কমেন্ট করার মতো অবস্থা এখনো হয় নাই। তাদের কিছু মিনিমাম পারফরমেন্সটা আমাদের দেখতে হবে। কেবল শুরু হইল, আজকে তাদের দ্বিতীয় দিন। তা ব্যক্তিগতভাবে বললামই তো যে হয়তো সব দলকে অ্যাকোমোডেট করতে চেয়েছে, যেটা তারেক রহমান সাহেব আগে বলেছিল। এখন আমি তারা তো একসময় রাজনীতি করতেন, তাই না? রাজনীতি নিয়ে আমার অনেক প্রশ্ন আছে। রাজনীতি মানে যদি আপনি মনে করেন একটা দল গঠন করে আপনি খালি রাস্তায় স্লোগান দিলেন, এই দাবি দেওয়া পেশ করলেন, এটাই যদি রাজনীতি হয়, এটা কি রাজনীতির সংজ্ঞা? আমি কিন্তু এই প্রশ্ন রাখছি যে রাজনীতিবিদ কাকে বলে। বাংলাদেশে অদ্যাবধি এই সংজ্ঞা নাই। রাজনীতিবিদ মানে কি? বিদেশে কিন্তু রাজনীতি করে, আমরা যাদেরকে বিদেশে দেখেন, একজন লোক আছে ধরেন ইঞ্জিনিয়ারিং পেশায় আছে চাকরি করে, ডাক্তারি পেশায় কাজ করে, লয়ার পেশায় কাজ করে, কিন্তু কোনো না কোনো দলের সাথে তারা সম্পৃক্ত থাকে। দেখা গেল নির্বাচনের টাইম আসলো, তারা আবেদন করলো যে আমি এবার নির্বাচন করতে চাই। কেন সে আসতে চায় পার্লামেন্টে? আইসা সে চিন্তা করে আমি রাষ্ট্রের জন্য ভালো কিছু দিতে পারি কিনা। এসে ফেল করলো, আবার পেশায় ফিরে যায়, আবার পেশায় চলে গেল। আবার আইসা 5 বছর কাজ করলো, দেখলো কিছু করতে পারলো রাষ্ট্রের জন্য, কইরা আবার যদি নির্বাচন করবে না, আবার তার পেশায় চলে যায়। কিন্তু আমাদের এখানে রাজনীতিবিদ কারা? রাজনীতিবিদ সংসদে থাকলেও এরা রাজনীতিবিদ, যখন সংসদ থাকে না তখনও রাজনীতিবিদ, মন্ত্রী হইলেও রাজনীতিবিদ, মন্ত্রী না থাকলেও রাজনীতিবিদ। মানে রাজনীতির শব্দটা এরকম, আমার এটা পেশা কিংবা এটা আমার একটা পরিচয়। অন্য কোনো উন্নত দেশে, ইউরোপ আমেরিকায় যান, আপনি যদি পরিচয় পান, কেউ বলে যে আই এম এ পলিটিশিয়ান, আমি চ্যালেঞ্জ করলাম আপনাকে, সে বলবে আই এম এ ডাক্তার, আই এম এ বিজনেসম্যান, আই এম এ লয়ার। সুতরাং আমার এখানে একটা পরিচয় হয়ে গেছে। আপনি ওইভাবে যদি চিন্তা করেন, এই প্রশ্ন আমি এখন আসতে চাই না যে কোথায় কীভাবে চট করে মন্ত্রী দিছে, যেখানে আমরা ঋণ খেলাপি পেয়েছি, এই প্রশ্ন রয়ে গেছে, ডুয়েল সিটিজেনশিপ রয়ে গেছে। হ্যাঁ, তো তারপরে চলে, আমাদের তো কিছু করার নাই। আপনি কি করবেন? 2/3 মেজরিটি পাইছে যে দল, আপনি এখন তো তাদের কোনো ত্রুটি নাই। এখন আমি আসি একটু আপনার গণভোটের দিকে আসি। গণভোটটা আপনি মনে করেন সংবিধানে নাই, সবাই আমরা বলতেছি নাই, তো সংবিধানে ছিল এক সময়, এটা সরে গেছে। তো সংবিধানে নাই। আপনি যখন সংস্কার কমিটি বসলো সংস্কার করতে, তখন তারা নোট অফ ডিসেন্টও দিছে বিভিন্ন দল। উনি সব মানছে, কিছু মানছে, কিছু মানেন নাই, আমি কিছু মানি নেই। এই যে মানি নেই বলে ঐক্যমত্য হয় নাই, না হওয়ার কারণে এটা গণভোটে গেল।
এবং গণভোটের প্রস্তাবও কিন্তু বিএনপির তরফ থেকে আসছে যে গণভোটে তাইলে যাওয়া যাক। এবং গণভোট তখন দুইটা ভাগ হয়ে গেল, জামাত এসে বললো আমরা ইলেকশনের আগে গণভোট চাই, বিএনপি বললো আমরা একই দিনে চাই। তো গণভোট তো ভাই আলটিমেটলি ডিজায়ার অফ দ্য পলিটিশিয়ান ছিল। আপনি যে ফর্মে চেয়ে থাকেন আপনি চাবেন কেন? আচ্ছা চাইলেন, চাওয়ার পরে কী হলো? আপনি ইভেন তারেক রহমান সাহেব যখন আসলেন উনি এক সময় বসলেন গণভোটের পক্ষে হাঁকে ভোট দিতে বলছেন তো আপনি যেটা মানবেন না, সংবিধানের বাইরে না, সেটা তখন মানলেন কেন? এখন যে সংবিধানের কথা তাহলে তখন মানলাম কেন? এক। দুই, যে সংবিধানটা আমাদের কাছে এক্সিস্টিং আছে, আমি আপনাকে এই সংবিধানের এই বিষয়টা বারবার, আমি একমাত্র ব্যক্তি 6 মাস ধরে বলতেছি, এখন বহু লোক এই প্রশ্ন আনছে, সেটা হলো আপনি সংসদ ভাঙার পর 3 মাসের মধ্যে নির্বাচন করবেন। তো আপনি 5ই আগস্ট ভাঙার পর 8ই আগস্ট সরকার হলো, সেই হিসাবে 7ই নভেম্বর 2024-এর মধ্যে নির্বাচন হওয়ার কথা। যদি কোনো কারণে 90 দিন না হয় আরও 90 দিন নিতে পারেন, তাতে 7ই নভেম্বর 2025-এর মধ্যে নির্বাচন হওয়ার কথা ওই সংবিধান মতে। এটা আমি ব্যক্তিগতভাবে যেটুকু বুঝছি তার থেকে। তো আপনি তাহলে 7ই ফেব্রুয়ারি 2025-এর পর 12ই ফেব্রুয়ারি 2026 কোন সংবিধানে নির্বাচন দিলেন? আপনি তো সংবিধান বহির্ভূতভাবে নির্বাচন হলো। ওই সংবিধানের কথাই যদি আমি ধরি, তা সংবিধান বহির্ভূতভাবে যদি নির্বাচন দিয়ে আপনি সংসদ সদস্য হতে পারেন কিভাবে? কারণ জনগণ ভোট দিছে, আপনাদেরকে ম্যান্ডেট দিছে। একইভাবে আপনারা গণভোটের পক্ষে হাঁ চেয়েছেন আপনারা, এবং আপনাদের কারণে বিপুল ভোটে জয়লাভ করেছে। এটা মানবেন না কেন? না মানলে কিছু করার নাই, কারণ আপনি 2/3 মেজরিটি পেয়ে গেছেন। এখন আমার প্রশ্ন ওখানে না, এটা মানলে ক্ষতিটা কি হয়, লাভ হয় কার, এটা আমাকে দেখতে হবে। লাভ ক্ষতির হিসাব থাকে তো সব জায়গায়। আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, আমার এই গণভোটের আলোকে সংবিধান সংস্কার করলে বাংলাদেশ রাষ্ট্রটার কোনো ক্ষতি হবে না, বহির্বিশ্বের সাথে আমার সম্পর্কের কোনো ক্ষতি হবে না, দেশের সাধারণ জনগণের কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে শুধুই রাজনীতিবিদদের। সেটা কি? একই ব্যক্তি একই সময়ে প্রধানমন্ত্রী, সংসদীয় নেতা এবং দলীয় প্রধান থাকতে পারবেন না। এই মোতাবেক এই গণভোটের আলোকে যদি হয়, জনগণের ক্ষতি কি এখানে? জনগণের কোনো ক্ষতি নেই তো। আর আপনি যদি রাষ্ট্র ভাবেন এইটা আমরা জনকল্যাণে আসি, তো জনকল্যাণের জন্য এটা ভালো, রাষ্ট্র কল্যাণের জন্য এটা ভালো, দেশের সব শ্রেণীর লোকের জন্য গড়পড়তায় ভালো। শুধুমাত্র রাজনীতিবিদ যারা ক্ষমতায় যেতে পারে না নির্বাচন করে, তাদের 2/3 মেজরিটির ভালো, শুধু তাদের জন্য ক্ষতিকর। তাহলে তো আপনি আপনার দলের চিন্তা করতেছেন। একইভাবে আপনি আজকে বলছেন যে নির্বাচনী ইশতেহার তারা দিচ্ছেন, সেখানে 31 দফা আছে। তো আপনি গণভোটটাকে পক্ষে হাঁ ভোট দিতে দেওয়ার পর যদি এসে বলেন যে আপনাদের 31 দফা বাস্তবায়ন করবেন, এটা তো 100% লোকের মতামত নয়, এটা আপনার দলীয় ইশতেহার। আর গণভোটটায় ভোট দিচ্ছে সারা দেশের জনগণ, এবং আপনাদের উপরে আস্থা রেখে, আপনাদের তারেক রহমান সাহেব যখন মানুষ দলমত নির্বিশেষে আস্থা রেখেছে। এখন এখান থেকে আপনি সরে গেলে যেতে পারেন, কেউ বাধা দিবে না, কারণ আপনার 2/3 মেজরিটি আছে, ইউ ক্যান ডু। এবং আমার কাছে মনে হয় আলটিমেটলি ওই কামাল ভাই যেটা বলছে, গণভোট নিয়ে কোনো তোয়াক্কা হবে না, সবই ঠিক আছে, সংসদ চলবে, ঢুকে গেলাম বসলাম, চলবে এবং নো অপশন, আমরা যেভাবে দেখে আসছি। তো আপনি ফ্রম ডে 1 যদি আপনি একটা বিষয় থেকে ইউটার্ন নেন, তাহলে জনমনে কি প্রতিক্রিয়া হতে পারে সেটা আপনাদের মাথায় রাখা উচিত বলে আমি মনে করি। সেটা আদৌ রাখছেন কিনা, কারণ এই বিষয়টা এত ত্যাগ তিতিক্ষার পর যখন একটা গণভোট, আমি আবারও বলছি, এতে রাষ্ট্রের কোনো ক্ষতি হবে না, দেশের সাধারণ জনগণের কোনো ক্ষতি হবে না, কোনো ব্যবসায়ী কমিউনিটির কারো কোনো ক্ষতি হবে না। ক্ষতি যদি আমি দেখি একমাত্র রাজনৈতিক দলের, যেখানে তাদের অ্যাবসোলিউট ক্ষমতা বলতে যা বোঝায়, সেখান থেকে পাওয়ারটা শেয়ার হয়ে যাবে কিছু রাষ্ট্রপতির মধ্যে, কিছু প্রধানমন্ত্রীর মধ্যে থাকবে, এবং অ্যাবসোলিউট পর প্রধানমন্ত্রী 2বারের বেশি থাকতে পারেন, এবং একই সময় সে পার্টি চিফ থাকবেন না, সংসদ নেতাও থাকবেন না, একটা পেলে বাকি দুটো ছাড়তে হবে। এই যে বিষয়গুলো, এটা শুধুমাত্র আমার কাছে মনে হয় ক্ষমতার প্রতি যারা দুর্বল তারাই এটা না। আমি রাষ্ট্রের যেহেতু ক্ষতি হবে না, জনগণের জন্য ক্ষতি হবে না, আপনারা জনগণের পক্ষে কাজ করতে চান, এগুলা মেনে দেখান। ক্ষতিটা কোথায়? মানবেন না, লোক সাফার করবে, কারণ ঘুরে ফিরে তো সাধারণ লোক সাফার করে। রাজনীতির ফলটা, বেনিফিটটা নেয় লিমিটেড লোকে, ক্যাশ করে 18 কোটি লোককে, যারা কিছুই জানে, সরল বিশ্বাসে ভোট দেয়। আমি নেতা বলছে ভোট দিলাম,
তা নেতা বলছে ভোট দিলাম হাতে, তারপর যদি সেই গণভোট থেকে আমি সরে যাই, প্রতিশ্রুতি ভঙ্গ হয়ে যাচ্ছে, এবং সেই প্রতিশ্রুতি ভঙ্গ হলে তার কনসিকুয়েন্সটা কি হতে পারে সেটা সময় হয়তো বলবে। জি, আবারও আসবো আপনার কাছে, ধন্যবাদ। আমি আবারও জনাব মাহবুবা কামালের কাছে যেতে চাই। 5 আগস্টের পর আমরা কিন্তু দেখেছি বেসরকারি টেলিভিশন সময়ে জোরপূর্বক বেশ কয়েকজন সাংবাদিককে পদত্যাগ করানো হয়েছে বা সরিয়ে দেওয়া হয়েছে বলা যায়। এবং এই নির্বাচনের পরবর্তী সময়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী সময় আমরা দেখতে পেলাম এখন টেলিভিশন, বেসরকারি টেলিভিশন, এখন টেলিভিশনে 4 জন সাংবাদিককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। এই যে রাজনৈতিক পট পরিবর্তন বা যে কোনো পরিবর্তনের বলি হন সাংবাদিকরা, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? যেটা বলতেছি, রাজ্জাকের ব্যাপারটা একটু আমার একটা পয়েন্ট অফ ভিউ আছে, সেটা হলো যে উনি বললেন যে কি ক্ষতি, না সেটা হচ্ছে এই যে সংস্কারগুলো, না এগুলো ঠিক ছিল ইফ দি সোসাইটি উড বি ইউরোপিয়ান অর আমেরিকান। এইটা বাংলাদেশ, হ্যাঁ, যেহেতু বাংলাদেশ, আপনাকে শাসনটা করতে হবে অ্যাসার্টিভলি। আপনি কি অধিক গণতন্ত্র হয়ে গেল, মানে একটা সরকারের যে সংস্কারের এগুলো বাস্তবায়িত হলে হবে কি, সরকারটা সবসময় এক ধরনের ইসের মধ্যে থাকবে, চাপের মধ্যে থাকবে, এবং চাপের মধ্যে থাকলে হবে কি, তারা ডিসাইসিভলি ওয়ার্ক করতে পারবে না। হ্যাঁ, সবসময় ধরেন যে যেমন ধরেন যে উচ্চ কক্ষ যদি হয়, হ্যাঁ, সেখানে আপনি অ্যামেন্ডমেন্ট আনতে গেলে আপনার ঝামেলা হয়ে যাবে। তারপরে ধরেন যে এই কি বলে যে প্রেসিডেন্টের সাথে যদি পাওয়ার শেয়ার করা হয়, তাহলে প্রাইম মিনিস্টার ডিসাইসিভলি অ্যাক্ট করতে পারবে না। এটা তো ইউরোপিয়ান সোসাইটি না যে যত কম শাসন করব তত সরকারটা ভালো। হ্যাঁ, মানে ইউরোপে যেটা আছে যে যে সরকার যত কম শাসন করে সেই সরকার তত ভালো শাসন। তা আমার তো সোসাইটি ভিন্ন। এইখানে সরকারটাকে একদিকে গণতন্ত্র থাকবে, আবার সরকারটাকে ডিসাইসিভলি ওয়ার্ক করতে হবে। সেখানে যদি নানা রকম কি বলে চেক করা হয়, হ্যাঁ, যে এইটা করা যাবে না, ওইটা করা যাবে না, এইটা করা যাবে না, তাইলে সরকারটা প্রপারলি ফাংশন করতে কষ্ট হবে তার। এটা একটা দুর্বলতার দিক আছে। আচ্ছা, আপনি যেটা বললেন যে এই সরকার বদল হলে, না দেখেন এই যে পরিবর্তনের আকাঙ্ক্ষা ব্যক্ত করা হচ্ছে, না নানা রকম তো পরিবর্তন হয়ে যাচ্ছে মনে হচ্ছে আর কি। এগুলি পরিবর্তন করা খুব কঠিন কাজ। এটা দেখেন, আমি 10-15 বছর ধরে একটা কথা বলে আসতেছি টেলিভিশনেই, সেটা হচ্ছে আমাদের মূল সমস্যা হচ্ছে অ্যানথ্রোপোলজিক্যাল। জি, আপনাকে ধন্যবাদ। জনাব রাজ্জাকি, আবারও আপনার কাছে আসতে চাই। সম্প্রতি বিভিন্ন জেলায় আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের যে অফিসগুলো রয়েছে সেগুলোর তালা খুলে দেওয়া হচ্ছে এবং পতাকা উত্তোলন করা হচ্ছে। এই বিষয়টিকে কিভাবে দেখছেন, মানে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আপনি কিভাবে দেখছেন, আপনার কি মনে হয়? দেখেন, এগুলো নিয়ে কথা বলতে গেলে অনেক কথা। সেটা হলো যে আপনি সমস্ত রাজনৈতিক দলের পার্টিসিপেশন বা রাজনীতি করবে, এই অ্যাকশনে সেটা বোঝায় যে আপনি উদারপন্থী লোক বা আপনার উদারপন্থী রাজনীতিবিদ দল ক্ষমতায় আসছেন। তো আপনি এখন বিভিন্ন জায়গায় অফিস আদালত খুলে দিচ্ছেন, ভালো কথা। মানে আপনি আরও 15 দিন পর খুললেও যা, 1 মাস পরে খুললেও যা, এখন খুললে তাই। কিন্তু এতে কি একটা বার্তা কিন্তু যায়, এই বার্তাটা কি? না, আওয়ামী লীগটা একটি রাজনৈতিক দল, তারা তাদের কার্যক্রম চালাবে, সেক্ষেত্রে অন্য দলের উদারপন্থী হবার প্রশ্নটি আসলে কেন আসছে একটু জানতে চাই। তা নাহলে যে খুলে দিচ্ছে, আপনি বললেন খুলে দিচ্ছে কেন? তারা আওয়ামী লীগ তাদের অধিকার, তারা তো একটি রাজনৈতিক দল। আমি তো দ্বিমত করছি না। আমি এটা নির্বাচনের আগেও বলেছি যে আপনি যখন একটা দল কথিত আছে যে 35% ভোট তারা রিজার্ভ করে, ঠিক আছে, কমাইলাম 25% করে, 25%ও যদি করে তাহলে তো 25% অফ দ্য পপুলেশন। সেই দলটা নিষিদ্ধ করা হয়নি। আজকে যে দল ক্ষমতা আসে তারাই নিষিদ্ধ করেননি। তারা বলছেন যে না, রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে আমরা নই। এবং কিন্তু প্রশ্ন হচ্ছে, সেদিন যদি নিষিদ্ধ হইতো তাতে তো এই দলের উপরে কোনো দায় বর্তাইতো না, ক্ষমতায় তো তারা ছিলেন না। নির্বাহী আদেশে বন্ধ হইলেও তো বন্ধ করতো এই অন্তর্বর্তীকালীন সরকার, দায় দায়িত্ব পড়তো তাদের উপরে। ওই দিন যদি নিষিদ্ধ করা হইতো তাহলে তো আজকে এই প্রশ্নটা আসতো না। কিন্তু সেদিন নিষিদ্ধ হয় নাই। কিন্তু ছাত্র আবার বললো যে না, দল নিষিদ্ধ করতে হবে, বিএনপি বললো যে না, নিষিদ্ধের পক্ষপাতী তারা না। ফলে সরকার একটা মধ্যপন্থী জায়গায় গেছে, কি দল নিষিদ্ধ করলাম না, কিন্তু কার্যক্রম নিষিদ্ধ করলাম। এখন এই কার্যক্রম নিষিদ্ধ করলে আজকে যারা ক্ষমতায় গেছে তাদের পক্ষে যায় না পুরো বিষয়টা। আজকে তো যখন নির্বাচন করলো তখন তো আওয়ামী লীগ নির্বাচনে নাই,
আপনি 25% পপুলেশনের বাদ দিয়ে আপনি নির্বাচনটা করলেন। আমরা তো এখনও সেই উদারপন্থী হতে পারিনি যে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, তাহলে এই দল এত বড় একটা দল যেটাকে নিষিদ্ধ করা হয়নি কিন্তু তার ভোটার আছে 25%, 30%, তাকেও ইনক্লুড করা হোক, কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, যারা চার্জশিটভুক্ত হয়েছে কিংবা দণ্ডপ্রাপ্ত হয়েছে তাদেরকে বাদ দিয়ে ব্যাস তারা কোনো পার্টিসিপেট করতে পারবে না। দেওয়া উচিত মানে দাবিটাই উচিত মানে করা উচিত ছিল। আপনার কাছে কি মনে হয় বর্তমান যে সরকার তারা আসলে এই কার্যক্রমের যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে পারে? না পারার কি আছে? আমার কথা তো সেটা না। আপনি কিন্তু নির্বাচনের পূর্বেই বলা উচিত ছিল, আমি যদি গণতন্ত্রে বিশ্বাসী হই, যে এদের বিরুদ্ধে যেহেতু নিষেধাজ্ঞা নাই, এদের দল যেহেতু নিষিদ্ধ না, কার্যক্রম নিষিদ্ধ, এটাকে উইথড্র করেন, যারা অপরাধী তাদের বিচার হোক, যারা তালিকাভুক্ত হয়েছে আসামি হিসাবে বিচার হোক। কই সেটা তো আমরা বলি নাই। তার মানে আমরা মুখে বলি আওয়ামী লীগ নিষিদ্ধ করা না হোক, কিন্তু ইন অ্যাকশন যদি মাঠে না থাকে আমার জন্য সুবিধা। আরেকটা কথা বলি, এখানে মেন্টালিটির ব্যাপার। আমরা ভাই যেটা বললেন যে আমরা ইউরোপ আমেরিকার চিন্তা করি, ইয়েস আপনি আমেরিকার চিন্তা করি, আমাদের ওই হিসাবে ওই চিন্তা করাটা বোকামি। কিন্তু উন্নত বিশ্বের সাথে কম্পেয়ার করলে ইউরোপিয়ানরা কি করে, পশ্চিমা বিশ্ব কি করতেছে, তারা সামাজিক যে ডেভেলপমেন্টটা, অবকাঠামো বলেন যে ডেভেলপমেন্টটা, এই ডেভেলপমেন্টটা আমরা খালি দেখি যে আমেরিকা এইট হয়েছে, কানাডায় এইট হয়েছে, আমার ওই ব্রিজ, এই ফ্লাইওভার, এগুলি দরকার, কিন্তু তাদের মেন্টালিটিটা আমি নিয়ে আসতেছি না। তাদের মেন্টালিটি, আমাদের মেন্টালিটি কি, ইন দ্য নেম অফ ডেভেলপমেন্ট আমি টাকা চুরি করব, দিস ইজ আওয়ার মেন্টালিটি। কিন্তু আমাদের মেন্টালিটি এইটা না, এই ডেভেলপমেন্টটা শুধুই জনগণের জন্য করব। ইয়েস, যে ডেভেলপমেন্ট করেন জনগণের জন্যই করেন, কিন্তু লোন 500 টাকার ব্যয় করার দেখা যান 5,000 কোটি টাকার কাছে যখন আপনি 20,000 কোটি টাকা ব্যয় দেখায় টাকাটা মেরে দেন, সেই যে ফরেন লোনটা আমার উপরেও বর্তায় নাগরিক হিসাবে তার অংশ। তাহলে আপনি ডেভেলপমেন্টের নামে আপনি টাকা চুরি করছেন, আমাকে ঋণের তলে ফেলে দিচ্ছেন। এটাই ইউরোপিয়ানরা করে না। সো আপনি যে কথায় কথায়, তাহলে ইউরোপিয়ানের ডেভেলপমেন্ট বাদ দেন, থাকবো কুড়ে ঘরে, থাকবে মানুষ নিরাপদে। চেঞ্জ করব মেন্টালিটি। মানসিকভাবে উন্নত হলে রাষ্ট্র অটোমেটিক উন্নত হবে। আপনি যদি মেন্টালি উন্নত থাকেন আপনার ঘর সুন্দর হবে। শুধু টাকাওয়ালা হইলেই আপনার ঘর সুন্দর হয় না। সেটা কি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সম্ভব বলে মনে করছেন? যেহেতু সম্ভব না, আপনি কথায় কথায় আমেরিকা কেন টানেন কেন? আগে তাদের মেন্টালিটি আনেন। লন্ডনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে লেখা আছে আই উইটনেস যদি কেউ থাকো যোগাযোগ করো। খুব ভোরে অ্যাক্সিডেন্ট হয়েছে, খুব ভোর 4টা-5টার দিকে। এখন যেই লোক আই উইটনেস যে যখন দেখবে সে ঠিকই যোগাযোগ করবে। আর আমার দেশে যদি একটা সাইনবোর্ড লাগায় রাখে যে অমুক একটা হত্যা হয়েছে, যে চাক্ষুষ দেখছেন একটু, সে যোগাযোগ করলেই পয়লায় দেখবে পুলিশের কাছে, পুলিশ প্রশ্ন করবে অত ভোরে আপনি গেছিলেন কেন, আপনার কি কাজ ছিল, এই তারে জেরা শুরু করে দিল। আমি যে দেখলাম ঘটনাটা, বিবরণটা শুনে তুমি তদন্ত শুরু করো, না তুমি গেছিলা কেন, মানে আমাকেই সন্দেহ শুরু করে দিল। এই যে মেন্টালিটি, আগে মেন্টালিটি চেঞ্জ করেন। এই যে ভাই বললো যে অ্যাবসলিউট পাওয়ার দরকার, মেন্টালিটিটা কি সবার চেঞ্জ হতে হবে নাকি শুধু রাজনীতি যারা করেন বা ওই যে আপনি তো মেন্টালিটির প্রশ্ন এখানেই দেখাই দিতেছেন যে এটা রাষ্ট্রের কোনো অমঙ্গল হবে না, জনগণের কোনো অমঙ্গল হবে না। আপনার এই গণভোটের আলোকে যদি সংস্কার করেন, উপকৃত হবে এই দেশের সাধারণ মানুষ, অ্যাটলিস্ট 70% নিচের দিক থেকে। আপনি মানে কি আপনি এরকম কিছু বলতে চাচ্ছেন যে গণভোটের যে ফলাফল সেটি যদি মেনে নেওয়া হতো তাহলে মেন্টালিটির চেঞ্জ আসতো? মেন্টালিটি চেঞ্জ আসতো, আমি তো দেখতাম। ইয়েস, রাষ্ট্রের জন্য, মানে তারা দলের চিন্তা করে নাই যে একই ব্যক্তি দলের প্রধান থাকবে এবং প্রধানমন্ত্রী হবে এবং সংসদীয় নেতা থাকবেন, পাশাপাশি এই নিম্নকক্ষের আসনের ভিত্তিতে উচ্চকক্ষ, এগুলো ছাড় দেওয়া। এই ছাড়টা আপনি দিলেই তো আমরা বুঝতাম যে ইয়েস সরকার ছাড় দিতেছে। আমরা তো সেটা দেখতেছি না। আপনি যেই সরকারে যাচ্ছেন টোটালটাকে ডাইরেক্ট ইনডাইরেক্ট কুক্ষিগত করতে চাচ্ছেন এবং আমাদেরকে দমিয়ে রাখবেন। এই যে মেন্টালিটি, তো এই দেশের জনগণ ভোট দেয়, জনগণ আছে বলেই আপনি প্রধানমন্ত্রী। ধরেন এই দেশে কোনো লোক নাই, মাত্র 500 লোক আছে যারা বিএনপির ক্ষমতায় গেছে এখন, তাহলে তারা রুল করবে কাকে? জি, কাজ করবে কার জন্য? একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। জনাব রাজ্জাকী, আপনার কাছে সর্বশেষ প্রশ্নটি রাখতে চাই। বর্তমান প্রধানমন্ত্রী কোনো রকম নামমাত্র প্রোটোকল নিচ্ছেন বলা যায় এবং তিনি গাড়ির সংখ্যাও কমিয়ে এনেছেন, গাড়ি বহরের যে সংখ্যা সেটি কমিয়ে আনলেন এবং বলেছেন যে সরকারি গাড়ি ব্যবহার করবেন না, নিজস্ব যাতায়াত
যাতায়াতের যে গাড়ি, নিজের যে গাড়ি সেটি ব্যবহার করবেন এবং জ্বালানিও ব্যবহার করবেন নিজের খরচে। এই যে তার পুরো বিষয়টি, নিজের খরচে চলতে চান, সরকারি কোনো খরচ নিতে চান না, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? না, এগুলো তো এটাকে খারাপ বলার কোনো সুযোগ নাই তো। এটা আপনি নিজের গাড়িতে যাবেন, তারপর নিজের জ্বালানি খরচ করবেন, এটা নিয়ে নেগেটিভ কিছু বলার কোনো সুযোগ আছে? এটা তো ভালো জিনিস, যে ঠিক আছে ত্যাগ। কিন্তু আপনি যদি আমাকে প্রশ্ন করেন আমি হইলে কি করতাম, জি, কি করবেন? রাষ্ট্র যেটা আমাকে দিবে সেটা তো আমি নিবই, কারণ আমি তো প্রধানমন্ত্রী। আমার রাষ্ট্রীয় প্রোটোকল আমি এটা পাও না, আমি কেন নিব না? এটা দিলে কি হবে? আর প্রধানমন্ত্রী সে একটা মানে সেকেন্ড টপ বলবো, সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি সবার উপরে, তারপর উনি সেকেন্ড টপ ব্যক্তি। রাষ্ট্র তাকে এটা দিবে, আমি মনে করি এটা নেওয়া উচিত। এটা উনি না নিয়ে যে খারাপ করতেছেন আমি সেটা বলছি না।